সোহরাওয়ার্দীতে খতমে নবুয়তের মহাসম্মেলন, আগামী সংসদে আলোচনার ভিত্তিতে কাদিয়ানী ইস্যু সমাধানের আশ্বাস রাজনীতিবিদদের। দাদাগিরি বন্ধে ভারতকে মির্জা ফখরুলের কড়া বার্তা। তিস্তার পর পদ্মা বাঁচাতে বিএনপির সমাবেশ, ঝিনাইদহের দুপক্ষের সংঘর্ষে নিহত এক। এবারে নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে চরম মূল্য দেবে জাতি। খুলনায় নির্বাচনী শোভাযাত্রায় পরোয়ার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি। কক্সবাজার ও বান্দরবান সীমান্তে থামছেই না মাদক পাচার, অপহরণের নেপথ্যে আরাকান আর্মি, উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। এরা তো আরাকান আর্মি তো এখন কিছু মানে না, এরা তো মনে করো লুটপাটের মতো। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়তের মহাসম্মেলন। সম্মেলনে অংশ নিয়ে বিএনপি ও জামাত নেতারা বলেছেন, ক্ষমতায় গেলে মুসলিম সম্প্রদায়ের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হবে। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এই আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 9টায় এই সম্মেলন শুরু হয়। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের শীর্ষ আলেম ওলামা ও ইসলামী স্কলারগণ। বক্তারা মুসলমানদের মধ্যে যারা বিভক্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শীর্ষ আলেমদের পাশাপাশি সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ক্ষমতায় গেলে সম্মেলনে উত্থাপিত দাবি জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে পূরণ করার আশ্বাস দেন রাজনীতিবিদরা। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হবেন আল মোহাইমিনুল খান এবং সোহান। শুরুতেই আমরা যাব আল মোহাইমিনুল খানের কাছে। মোহাইমিনুল খান, সকাল থেকে তো শুরু হয়েছে এই মহাসমাবেশ, সম্মেলনে এখনকার পরিস্থিতি কি জানাবেন এবং মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে আমি এই মুহূর্তে আছি যে মন্দিরে গেটটি রয়েছে সেই গেটের বাইরে বিপুল পরিমাণ মুসলমানের আগমন হয়েছে। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে কিন্তু আজকে উপচে পড়ছে মুসলমানের ভিড় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকেও আলেম ওলামারা এসেছেন এই মহাসম্মেলনে এবং তারা বলছেন যে আখির নবীকে যারা মানবে না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসেবে যারা স্বীকৃতি দেবেন না তাদের কিন্তু অমুসলিম ঘোষণা করতে হবে, সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে এসেছে। এবং এই মহাসম্মেলনে কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা কবিরাও এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন। আমরা যাদের নাম জানতে পেরেছি দেশের বাইরে থেকে যারা এসেছেন তাদের মধ্যে একজন আছেন ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে, যাদের মধ্যে আমরা পেয়েছি যে জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দ অর্থাৎ ভারতের সভাপতি সাইয়দ মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের ওয়ার্ল্ডের নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মক্কি, এছাড়াও কিন্তু সম্মেলনে হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সহ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ দেশব্যাপী বিখ্যাত যারা আলেম ওলামা রয়েছে, তারা সবাই কিন্তু এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেছেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসেবে স্বীকৃতি দেন না তাদেরকে কিন্তু অমুসলিম ঘোষণা করতে হবে। তাদের বড় একটি অংশ কিন্তু পাসপোর্ট থেকে শুরু করে এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্রে নিজেদের মুসলিম বলে দাবি করে। ঠিক এটিরই বিরোধিতা করে কিন্তু আজকের এই মহাসম্মেলন তারা দাবি জানিয়েছেন অনতি বিলম্বে জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা দাবি তুলবেন এবং সেই সাথে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারাও যেন এটাকে আইন আকারে পাশ করে যাতে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে স্বীকৃতি দেন তাদেরকে মুসলিম ঘোষণা করা হয়। এবং এই সমাসম্মেলনটি কিন্তু শেষের দিকে আমরা দুইটা নাগাদ কিন্তু সম্মেলন শেষের কথা ছিল। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বিপুল পরিমাণ
যারা অংশগ্রহণকারী আছেন তারা এখান থেকে বের হয়ে যাচ্ছে। সম্মেলনে কিন্তু দেশ থেকে শুরু করে দেশের বাইরের এমনকি বিশ্বের বিভিন্ন বিখ্যাত খ্যাতনামা আলেম-ওলামারা বক্তৃতা করেছেন এবং তারা কিন্তু এই যে মুভমেন্ট তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আজকের এই মুভমেন্টের কিন্তু আয়োজক খতমে নবুয়ত পরিষদ যারা রয়েছেন তারা বলেছেন যে তাদের যে আশা ছিল তার থেকেও কিন্তু অনেক বেশি সংখ্যক মুসলমান এবং আলেম-ওলামারা এখানে অংশ নিয়েছে এবং সেই সাথে কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা সহাবস্থান জানালেও তারা বলেছেন যে এটিকে স্পষ্ট করতে হবে যে যারা ইসলামের যে মূল স্তম্ভ এবং বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসে বিশ্বাসী নয় তাদেরকে স্পষ্টভাবে কিন্তু অমুসলিম বলে আখ্যায়িত করার দাবি জানিয়েছেন তারা। এবং দেখতেই পাচ্ছেন যে এই জন্য কিন্তু তারা এখানে বিপুল সংখ্যক এবং বিভিন্ন ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন এলাকা, এমনকি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা এখানে এসেছে। বিপুল পরিমাণ মুসল্লিদের ভিড় দেখতে পেয়েছি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে, যার কারণে কিন্তু এর আশপাশের এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই যে সমাবেশটা কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সোহানের কাছে। সোহান, আপনার ওদিকে আসলে সমাবেশে কি অবস্থা এবং সেখানে কি পরিমাণ মুসলমানের জমায়েত হয়েছে? ধন্যবাদ। আমি কিন্তু এখানে সকাল থেকেই আছি। আমি এই মুহূর্তে আছি উদ্যানের বাহিরের ফটকে, যেখানে একটি ফুট ওভার ব্রিজ আছে, সেখান উপর থেকে কিন্তু আমি অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, নেতা, কর্মী সবাই কিন্তু এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন। এখন আপনারা যদি দেখতে পারেন নিউজ 24-এর ক্যামেরাতে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের যে অবস্থা, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানের যে পরিবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সকালে আমরা এসে যেমনটা দেখেছিলাম ঠিক এই মুহূর্তে বাজে 2টা। সমাবেশ কিন্তু এখনো চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। আগামী নির্বাচনের বিষয়ে কথা হচ্ছে এবং ধর্মীয় বিষয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে এবং এখানে যারা কর্মীরা এসেছেন, কর্মীরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং তারা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন পাবে এমনটাই প্রত্যাশা করছেন। আর নেতাকর্মীরা তাদেরকে যে দিক নির্দেশনা দিবেন তারা সেই দিক নির্দেশনা মোতাবেক চলবেন এমনটাই বলছিলেন এখানকার কর্মীরা। ঠিক সময় বাড়ার সাথে সাথেই কিন্তু যে সমাবেশ কিন্তু জমে উঠেছে। সমাবেশ সকাল থেকে চললেও এখন কিন্তু সমাবেশের প্রায় শেষ পর্যায়ে, হয়তোবা কিছু সময়ের মধ্যে সমাবেশ শেষ হয়ে যেতে পারে। আর রাজনৈতিক বক্তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। এখন কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু ব্যাপক তৎপরতা দেখিয়েছেন। প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন, পরিবেশ নিয়ন্ত্রণে আনছেন। আর কর্মীরাও কিন্তু বলছিলেন এই সমাবেশ যেমনটি এখন তারা দেখতে পাচ্ছেন, সমাবেশ কিন্তু আনন্দ উৎসব করেই কিন্তু তারা সমাবেশে সম্পৃক্ততা করেছেন এবং পরবর্তীতে এই ধরনের সমাবেশ আরো বেশি করে হবে এমনটাই প্রত্যাশা করছেন। কিন্তু আজকের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোও কিন্তু সরকারের কাছে তুলে ধরা হয়েছে। কর্মীরা বলছেন আমাদের যে দাবিগুলো তুলে ধরা হয়েছে, সরকার, অন্তর্বর্তী সরকার খুব দ্রুতই কিন্তু তাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন। তো সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এখানে এই মুহূর্তে ব্যাপক সমাগম দেখা যাচ্ছে মানুষের মধ্যে। তো সমাবেশকে যে বার্তাগুলো দেয়া হচ্ছে, পরবর্তীতে এই বার্তাগুলোর উপর নির্ভর করে আগামী দিনের নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার কর্মীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহান, মোহাইমিনুল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রতিবেশীদের সাথে সম্পর্ক রাখতে হলে ভারতকে দাদাগিরি বন্ধ করে দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও সমাবেশে যোগ দেওয়ার আগে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদী সহ অভিন্ন 154টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য উদ্যোগ নেবে বলেও জানান তিনি। বলেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেশার ক্রিয়েট করে আদায় করবেন। তবে নির্বাচিত সরকার না থাকলে সেটা আপনার সেই গুরুত্বটা পায় না, শক্তিটা পায় না। অথবা হাসিনার মতো যদি আপনার জোর করে দখল করে, সেটাও আপনার সম্ভব হয় না। তাই আমরা আশা করি যে বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে এগুলো টপ প্রায়োরিটি পাবে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও নিয়ে বিএনপির সমাবেশ হচ্ছে। সেখানকার আদ্যপান্ত জানাতে আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, সমাবেশের কি খবর আছে আপনার কাছে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু দুপুরের পর থেকেই এই চাঁপাইনবাবগঞ্জের যে 3টি সংসদীয় আসন রয়েছে, সেই 3টি সংসদীয় আসন থেকে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে সমবেত হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। তাদের সবার সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে পদ্মার পানির যে ন্যায্য হিস্সা সেটি ভারত দিচ্ছে না, এবং ভারত না দেওয়ার কারণে এই চাঁপাইনবাবগঞ্জ সহ এই পদ্মা পাড়ের মানুষেরা কিন্তু দীর্ঘ বছর ধরেই বঞ্চিত। তারা ঠিক মতো যেমন ফসল ফলাতে পারে না, তেমনই বর্ষা মৌসুমে যখন ভারত পানি আগ্রাসন চালায়, পানি ছেড়ে দেয়, তখন কিন্তু এই অঞ্চলের বসত ভিটা তলিয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায়, মানুষের ঘর বাড়ি তলিয়ে যায় এবং ফসলি জমি তলিয়ে যায়। সেই কারণে তারা বলছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে গঙ্গা পদ্মা চুক্তি রয়েছে, সেটি 30 বছর ধরে এই চুক্তিটি কিন্তু চলছে। আগামী 2026 সালের ডিসেম্বরে এই চুক্তিটি শেষ হবে। সেই চুক্তিটি যখন আবার নতুন করে হবে, তখন যাতে বাংলাদেশের মানুষ এই পদ্মার পানির ন্যায্য হিস্সা পায়, সেটি লক্ষ্য রাখতে হবে সরকারকে। এবং আজকে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মহানন্দা রাবার ড্যাম প্রজেক্ট পরিদর্শন করেছেন এবং তিনি সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এই পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায়ের যেমন ভূমিকা রাখবে, ঠিক তেমনই 154টি যে অভিন্ন নদী রয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে, সেই 154টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য বিএনপি সরকার সর্বোচ্চ ভূমিকা রাখবে। এবং ভারত সরকারের প্রতি বিএনপি মহাসচিব আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যে প্রতিবেশী সম্পর্ক সেটি যাতে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে হয়, এবং ভারত যাতে তাদের যে দাদাগিরি মনোভাব সেটি যাতে না পোষণ করে, এবং বাংলাদেশের মানুষের সাথে সমতার ভিত্তিতে যাতে সম্পর্ক নির্ধারণ করে, সেটি কিন্তু আজকে বিএনপি মহাসচিব জানিয়েছেন। তো আমরা অপেক্ষা করছি বিকেল 3টায় আজকে এখানে যে সমাবেশটি সেটি শুরু হবে, এবং এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর বিএনপির নেতারা। তো এই ছিল আমার কাছে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে পদ্মা বাঁচাও কর্মসূচির সর্বশেষ খবর। সাইফুল, আপনাকে খবর সংগ্রহে থাকুন। পরবর্তী খবরে প্রয়োজন হলে আমরা আবার আপনার কাছে আসব। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগ কোথায়? সরকারের কাছে জানতে চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহায়তা শেষে তিনি এমন কথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে জনগণ আগের মতোই অন্ধকারে থেকে যাবে। সাধারণ মানুষ যেন বুঝতে পারে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন। অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে, কিন্তু জুলাই সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে। গণভোটের মূল উদ্দেশ্য কি এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। আমি যদি 4টি প্রশ্নের সাথে একমত হতে না পারি, তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে, সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে। ঝিনাইদহ সদরে পদ্মাকর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। সকাল 9টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন কালা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে পদ্মাকর ইউনিয়নের বাসিন্দা হুমায়ুন বিশ্বাস ও জিয়ারুল ইসলাম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হুমায়ুন বিশ্বাস দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী মাহবুবুর রহমানকে কুপিয়ে আহত করে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক-জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার। এবারে নির্বাচন 14, 18, 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফেব্রুয়ারিতে নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসনকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান তিনি। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় তিনি এমন মন্তব্য করেন। আরও বলেন, প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনী কাজে সমান সুযোগ পায়, অন্যথায় অতীতের কর্মকর্তাদের মতো অভিযোগ পেলে বর্তমানরা পালানোর পথ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। আশরাফুল হককে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে হত্যা করে মরদেহ 26 টুকরো করে বন্ধু জরেজ। আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার প্রধান আসামি জরেজের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে আলামত সহ গ্রেফতার করেছে র্যাব। তারা জানায়, শামীমার সাথে আশরাফুলের প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় এই খুনের ঘটনা। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন মিলে শনির আক্রায় এক রুমের বাসা ভাড়া নিয়ে সেখানেই আশরাফুল মিলিত হতে চায় শামীমার সঙ্গে, যেখানেই বাদ সাজে জরেজ। এরপর রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরো খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেওয়া হয় হাইকোর্টের সামনে। এর আগে ওই বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। যখন যাত্রায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সে হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার অন্যটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজুল আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। আমরা শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং শামীমা যেই আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। সংস্থাটি জানিয়েছে 2 সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানানোর পরও আশরাফুলও জড়িয়ে পড়েন একই সূত্রে। আর মালয়েশিয়া প্রবাসী জরেজুল অবশেষে হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। মিয়ানমার ঘেঁষা বাংলাদেশের 2টি জেলা কক্সবাজার ও বান্দরবান দিয়ে মাদক চোরাচালানের পাশাপাশি নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সম্প্রতি এই গোষ্ঠী নেমেছে অপহরণ বাণিজ্যেও। শুধু তাই নয়, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে পুঁতে রাখছে বিধ্বংসী মাইনও। আরাকান আর্মির আতঙ্ক এখন ছড়িয়েছে এই 2 জেলার জনজীবনেও। সম্প্রতি নিউজ 24-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই ভয়াবহ চিত্র। তাইমুর হাসান শুভর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার বাবু।
মিয়ানমারের সীমান্ত ঘেঁষে অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপুরীর দ্বীপ। গত কয়েক মাস ধরে এই দ্বীপের অন্তত ১১৬ জন জেলেকে অপহরণ করে মিয়ানমারে বন্দী করে রেখেছে আরাকান আর্মি। নিউজ 24 টেলিভিশনের ক্যামেরায় উঠে আসে এমন অনেক ভুক্তভোগী পরিবারের গল্প। আমার স্বামী আছে, আমার ফুয়া আছে দুয়া, আর অপর ফুয়া আছে দুয়া, বুড়ো স্টাফ আরাকানের আর্মি লয়ে গেছে, ওস্তরে ধরি লগিয়ে গায়। অপহূত জেলেদের অবর্তমানে পরিবারগুলোর অবস্থা এখন মানবিক বিপর্যয়ের মুখে। মাসা থেকে চাকরতে রে আমার আমি দই লগিয়ে 5 জন ব্রহ্মা 5 জন আছে, 5 জন লগিয়ে হনো খুশাবন হয়, বাসে আছে নে জানা আছে নে। আরাকান আর্মির আতঙ্কে এখন পুরো শাহপুরীর দ্বীপে মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ার পথে। যে হাড়িটা হয়েছে এদের ফাঁসি হয়েছে, হাড়ি ভাই চলে আসতো, সে সময় তারা হঠাৎ করে হাল থেকে বাইরে অস্ত্র জিম্ম করে নিয়ে যায়। কিন্তু এরা তো আরাকান আর্মি তো এখন কিছু মানে না, এরা তো মনে করো লুটপাটের মতো। এদিকে শুধু অপহরণ বাণিজ্যেই থেমে নেই আরাকান আর্মির অপতৎপরতা। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার ঘুমদুম সীমান্তবর্তী এলাকায় মাইন বোমা পুঁতে রাখার কারণে প্রায়শই ঘটছে স্থানীয়দের অঙ্গহানির মতো ঘটনাও। কিন্তু কোথায় ঘটেছে এই বিস্ফোরণ? এখন আমরা যে জায়গায় আছি ওইটা তো মানে কি 0 পয়েন্টের মধ্যে, একদিকে আমাদের বোর্ডারের পাশে এই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে এখান থেকে। অর্থাৎ নিজ বাড়ির সামনেই চাষ করতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয়ে পা হারান অংথাইন। তার কথায় জানা গেল এই গ্রামে নাকি আরো ভুক্তভোগী আছে। জম কাটতে কাটতে এই সময় সব মাইন নিচে পড়ে গেছে, তারপর সাথে সাথে উঠে গেছে ফুটে। অনুসন্ধানে সীমান্তের একেবারে কাছাকাছি আরাকান আর্মির উপস্থিতি টের পায় নিউজ 24 টেলিভিশন। গোপন ক্যামেরায় উঠে আসে অন্তত 3টি ক্যাম্পের চিত্র। এসব ঘটনায় শঙ্কিত নিরাপত্তা বিশ্লেষকরাও প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সীমান্তে আরাকান আর্মির মাইন পুঁতে রাখার বিষয়টি আসলে বাংলাদেশকে কি বার্তা দেয়। আমাদের সাথে তো মায়ানমারের বা আরাকান আর্মির কোনো বিরোধ হওয়ার কথা নয়, তবে আমাদেরকে সতর্ক করতে হবে। আমাদের যেসব বাহিনী আছে তাদেরকে আমাদের ম্যাক্সিমাম অ্যালার্টে তাদেরকে রাখতে হবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষা অঞ্চলে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে আরাকান আর্মির তৎপরতা। অপহরণ, চাঁদাবাজি থেকে শুরু করে মাইন পুঁতে রাখার মতো কর্মকাণ্ডে ঝুঁকির মুখে পড়েছেন সীমান্তের সাধারণ মানুষ। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দাবি সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু তাতেও কাটেনি স্থানীয়দের আতঙ্ক। তাইমুর হাসান শুভ, নিউজ 24 টেলিভিশন, বান্দরবান। দর্শক, আজ থেকে বগুড়া 6-এ তারেক রহমানের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, ছাত্র দলের উদ্যোগে এই প্রচারণা শুরু হচ্ছে আজ, তো প্রচারণায় উচ্ছ্বাস দেখছেন কেমন তাদের? ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্তান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ নেতাকর্মীরা কিন্তু এখন কলোনি এলাকায় তারা প্রচারণা চালাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন এবং তার পক্ষে প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যেই তারা বিভিন্ন স্থানে তারা গণসংযোগ করেছেন। শুধু আজকে নয়, এর আগে কিন্তু বিএনপি নেতাকর্মীরাও তারাও প্রচারণা শুরু করেছেন। জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা তারা কিন্তু কন্টিনিউ এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন। আজকে জেলা ছাত্র দলের উদ্যোগে কর্মসূচি। আমরা একটু জেলা ছাত্র দলের সভাপতির সাথে কথা বলতে চাই, কেমন উজ্জীবিত নেতাকর্মীরা? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে জানেন বগুড়া 6 আসনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হয়েছে। বগুড়াবাসীর উন্নয়নে দেশনায়ক জনাব তারেক রহমান ইতিপূর্বেও বগুড়ার যত উন্নয়ন হয়েছে তার সব কিছুই তারেক রহমানের অবদান। আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই বনানী থেকে মাটিডালি, এই রাস্তাও তিনি নির্মাণ করে দিয়েছিল। সাতমাথা স্কোয়ার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ চান্দু স্টেডিয়াম সহ তার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না এই বগুড়ায়। আমরা বগুড়াবাসী সকলে আবারও ঐক্যবদ্ধ হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানকে ভোট দিয়ে আবার বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে তাকে প্রতিনিধিত্ব করার জন্য ইনশাল্লাহ পাঠাবে। এবং উনি জানালেন যে সর্বোচ্চ ভোটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা নির্বাচিত করবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ।
সম্প্রসারিত বাণিজ্য চুক্তির বিস্তারিত খসড়া চূড়ান্ত করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। শুক্রবার দুই দেশের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। নতুন সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের রফতানি করা দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হবে। এতে কোরিয়ার গাড়ি নির্মাতারা জাপানি প্রতিদ্বন্দ্বীদের সমপর্যায়ে সুবিধা পাবেন। একইভাবে দক্ষিণ কোরিয়ায় তৈরি ওষুধ আমদানিতেও এই শুল্ক হার প্রযোজ্য হবে। যৌথ নথিতে আরও উল্লেখ করা হয়েছে সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং দক্ষিণ কোরিয়ার পরমাণু চালিত সাবমেরিন কর্মসূচি নিয়েও দুই দেশে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন হয়েছে। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।